1975 সালে শেখ মুজিবুর রহমানের সরকার 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা দ্বিতীয় দফা 2009 সালে ক্ষমতায় এসে সে পথে না গিয়ে মিডিয়াকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রেখে শুধু তাদের জয়গান করার হাতিয়ারে পরিণত করেছে। 4 মাস কাজ করে কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বিগত 54 বছরে গণমাধ্যম পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কমিশন স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারের কাছে কিছু সুপারিশ পেশ করেছে, যেমন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় নিবর্তনমূলক আইনগুলো বাতিল করা এবং বিভিন্ন ধারা সংশোধন করা, সাংবাদিকতার সুরক্ষা আইন করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিশেষ নবম গ্রেডের নিচে যাতে না হয় তার ব্যবস্থা করা, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্থাপন করা এবং প্রেস কাউন্সিল অকার্যকর হয়ে পড়ায় প্রেস কাউন্সিল ও প্রচলিত সম্প্রচার কমিশনের পরিবর্তে কার্যকর বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠন করা ইত্যাদি। গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে বাংলাদেশের গণমাধ্যমের দীর্ঘ 54 বছরের পথ চলার ঐতিহাসিক পরিক্রমা তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গণমাধ্যমের স্বাধীনতার পর্বটি খুবই সংক্ষিপ্ত ছিল। স্বাধীনতার পর তা বছর দুয়েকের মতো স্থায়ী হয়েছিল। আর দ্বিতীয় পর্বটি ছিল 90-এর দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের পর। আর এই দুই পর্বের মধ্যবর্তী সময়টি ছিল হতাশাজনক। 1973 থেকে 1975 এবং 1982 থেকে 1990 সালের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার দারুণভাবে সংকুচিত হয় এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ধারাবাহিক চেষ্টা হয়েছে। তবে এর মধ্যে 1975-82 সময়কালে গণমাধ্যম মোটামুটি স্বাধীন বা অধিকার চর্চার সুযোগ পেয়েছে। 1990 পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর আমরা একই ধরনের চিত্র প্রত্যক্ষ করেছি। প্রথমে ধীরে ধীরে নিয়ন্ত্রণ এবং এরপর নতুন নতুন কৌশলী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। পরিস্থিতি এতটাই অবনতি ঘটে যে গত 1.5 দশক ধরে গণমাধ্যমের স্বাধীনতা আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাবনতি ঘটেছে এবং তা 2024 সালে 180টি দেশের মধ্যে 165তম স্থান ছিল। 2021 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার, RSF, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী প্রেস ফ্রিডম প্রিডেটর তালিকার অন্তর্ভুক্ত। প্রিয় সুধীমণ্ডলী, ফেসিবাদের 15 বছরের গণমাধ্যমের অবস্থা কি ছিল আসলে আমরা পর্যালোচনা করি। বাংলাদেশের গণমাধ্যমের জন্য পতিত শেখ হাসিনার শাসনামল ছিল এক অন্ধকার। তার 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যমকে একটি নিয়ন্ত্রিত মিডিয়ায় পরিণত করেছিলেন। ওই সময় ডিজিটাল অবরোধের মধ্যে পড়েছিল গণমাধ্যমের স্বাধীনতা। সাংবাদিকদের উপর চলেছে কঠোর নজরদারি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন দিয়ে সাংবাদিকদের হাত পা বেঁধে ফেলা হয়েছিল। ফলে ভয়ভীতি এতটাই সৃষ্টি হয়েছিল, মিডিয়াগুলো তখন নিজেরাই সেলফ সেন্সরশিপে চলে যেতে বাধ্য হয়েছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমানের সরকার 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা দ্বিতীয় দফা 2009 সালে ক্ষমতায় এসে সে পথে না গিয়ে মিডিয়াকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রেখে শুধু তাদের জয়গান করার হাতিয়ারে পরিণত করেছে। যেসব মিডিয়া একেবারেই রাখা যাবে না সেগুলো নানা কৌশলে তিনি বন্ধ করেছেন। বাকি মিডিয়া অনেকটা নিয়ন্ত্রিত মিডিয়া রূপ লাভ করে। প্রথম মেয়াদে 1993 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি কৌশল পাল্টান, অনুসরণ করেন জার্মান এক নায়ক নাৎসি নেতা হিটলার। হিটলার তার প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসকে দিয়ে জার্মানির সব গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নিয়েছিলেন। সংবাদপত্র, সাময়িকী, রেডিও, চলচ্চিত্র, বইপত্র, শোভাযাত্রা, চিত্রকর্ম নাৎসিদের বিপক্ষে যান এমন কোনো মত প্রকাশের সুযোগ ছিল না। নাৎসি প্রোপাগান্ডা শোনাতে জনগণকে সস্তায় রেডিও পর্যন্ত সরবরাহ করা হয়েছিল। আর তাতে হিটলার আর নাৎসিদের জয়গান ছাড়া কিছুই থাকতো না। সে পথে হাঁটেন শেখ হাসিনার সরকার। গোয়েবলসের মতো তিনিও কাজে লাগান তার 3 তথ্যমন্ত্রী হাসানুল্লাহ টিনু, হাসান মাহমুদ চৌধুরী ও পতনের আগ পর্যন্ত মোহাম্মদ আরাফাত। এ সময় বেশ কয়েকটি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। বাকিগুলোতে এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয় যা মিডিয়াগুলোতে দৃষ্টি দিলেই বোঝা যেত। ভয়ভীতি এত প্রবল ছিল যে কি সংবাদপত্র, কি টেলিভিশন কিংবা অন্যান্য মিডিয়া নিজেরাই সেলফ সেন্সরশিপে চলে যেতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে চলে খবর নিয়ন্ত্রণের নিত্য নতুন কৌশল। কখনো সরকারের অদৃশ্য শক্তির হুমকি, গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ, প্রেস অ্যাডভাইস, সেন্সরশিপ এবং বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিজ্ঞাপনদাতা বেসরকারি কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি, যাতে তারা সরকার নির্দেশিত মিডিয়ার বিজ্ঞাপন দিতে না পারে।
টিভি টক শো নিয়ন্ত্রণ এবং টক শোতে অতিথি তালিকা নির্দিষ্ট করে দেওয়ারও আলামত তখন লক্ষ্য করা গেছে। ওই সময় মিডিয়ার অফিসও আক্রান্ত হয়েছে। হাসিনা সরকার জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ, চ্যানেল 1, দৈনিক দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছিল। একইভাবে বন্ধ করা হয়েছে আমার দেশ, দিনকাল, শীর্ষ নিউজের অনলাইন সহ অসংখ্য অনলাইন পোর্টাল। ঢাকার বাইরে প্রায় 200 পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, ফলে শত শত সাংবাদিক তখন বেকার হয়ে পড়ে। দৈনিক আমার দেশ দু দফায় বন্ধ করা হয়। পত্রিকার সম্পাদক মাহমুদ রহমানকে 2 দফায় গ্রেপ্তার করে 5 বছরের বেশি সময় জেলে বন্দী করে রাখা হয়। এ সময় রিমান্ডে নিয়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। আক্রোশের কারণ, সম্পাদক ও পত্রিকাটি সাহসের সঙ্গে সরকারের অপকর্মের সমালোচনায় অনুসন্ধানী রিপোর্ট পত্রিকা তুলে ধরছিল। সরকারের দুর্নীতি, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, দেশবিরোধী কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার, সীমান্তে বিএসএফের হত্যাযোগ্য, বিচারপতির স্কাইপ কেলেঙ্কারি, শাহবাগে গণজাগরণের বাড়াবাড়ি ইত্যাদি সম্পর্কে আমার দেশ একের পর এক অনুসন্ধানী রিপোর্ট ও মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল। এগুলো সহ্য হয়নি ক্ষমতাসীনদের। তার বিরুদ্ধে সরকারের পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডাররা 124টি মামলা দেয়। মামলা এবং জেলে বন্দী করেও যখন সত্য প্রকাশ থেকে নিবৃত্ত করা যায়নি, তখন তার প্রাণনাশের অপচেষ্টা করা হয়েছে। কুষ্টিয়ায় আপনারা দেখেছেন যে একটি মামলা হাজিরা দিতে গেলে তার উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়। সেই রক্তাক্ত ছবি দেশ বিদেশে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে জীবনের ভয়ে মাহমুদুর রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। তবে নির্বাসন থেকে তিনি কলম যুদ্ধ চালিয়ে যান। তেমনি আমার দেশের সিনিয়র রিপোর্টার অলিউল্লাহ নুমনও রিপোর্টের জন্য জেল খেটেছেন। তিনি লন্ডনে নির্বাসিত হন। মতিঝিলে হেফাজতুল ইসলামের সমাবেশ ও তার রাতের ঘটনাবলী সরাসরি সম্প্রচার করার অপরাধে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন এবং ইসলামী টেলিভিশনের সম্প্রচার সরকার বন্ধ করে দেয় 2013 সালের 6 মে। চ্যানেল দুটি সম্প্রচারের উপর সাময়িক নিষেধাজ্ঞার কথা বলা হলেও শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত চ্যানেলগুলো আলোর মুখ দেখেনি। বন্ধ চ্যানেলগুলো এখন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তেমনি ভিন্নমতের টেলিভিশন চ্যানেল হওয়ার কারণে চ্যানেল 1 সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে সরকার 2011 সালের 27 এপ্রিল বন্ধ করে দেয়। সেটিও বর্তমানে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে প্রায় 3 বছর ধরে জেলে বন্দী করে রাখা হয়। লন্ডনে দেয়া তারেক রহমানের একটি বক্তব্য প্রচারের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় পর্নোগ্রাফি আইনে। চ্যানেলের সাংবাদিক ডক্টর কনক সরোয়ারকে 1 বছর জেল খাটতে হয়। জীবনের হুমকি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত হন। চ্যানেলটি দখল নেওয়া হয়েছিল। প্রবীণ সম্পাদক শফিক রহমানকে প্রধানমন্ত্রীর পুত্র জয় হত্যার প্রচেষ্টা অভিযোগে মামলা দিয়ে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়। একইভাবে সংগ্রামের প্রবীণ সম্পাদক, প্রখ্যাত লেখক ও গবেষক আবুল আসাদকে দীর্ঘদিন জেলে বন্দী করে রাখা হয়। তেমনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফিজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে মাসের পর মাস জেলে বন্দী করে রাখা হয়। আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে 53 দিন গুম করে রাখা হয়েছিল। দৈনিক আমার দেশের সরকারি বেসরকারি বিজ্ঞাপন 2010 সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন পত্রিকাটি পাঠকের বরাবরে আবেদন জানিয়ে পত্রিকার দাম বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করে। পরে আমরা দেখেছি 2013 সালে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা দুটিতে টেলিকম সেক্টরের বিজ্ঞাপনও বন্ধ হয়। একটি টিভি চ্যানেলে 1-11 সময় সেনা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য যাচাই না করে ছাপার জন্য দুঃখ প্রকাশ করে স্বীকারোক্তি দেওয়ার অপরাধে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম রোশানলে পড়েন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 78 মানহানি ও রাষ্ট্রদ্রোহী মামলা হয়। তেমনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়, তবে তাদের জেলে যেতে হয়নি। মানব জীবন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের জনপ্রিয় টক শো ফ্রন্টলাইন অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু সরকারের অদৃশ্য ফোনের হুমকিতে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিতে বাধ্য হয়। মানব জীবন সম্পাদককেও গুম করার হুমকি দেওয়া হয়। তিনি দীর্ঘদিন লন্ডনে আত্মগোপনে ছিলেন। নিউজ সম্পাদক নুরুল কবির টক শোতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জোরালো সমালোচনা করায় তাকে গুম এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পত্রিকা নিউজের 2014 সালের ডিসেম্বরে পুলিশের একটি দল তল্লাশি চালায়। একইভাবে কয়েক দফা বোমা হামলা ও তল্লাশি শিকার হয়েছে দৈনিক সংগ্রাম পত্রিকা। দৈনিক নয়া দিগন্ত পত্রিকাও বোমা হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। দৈনিক ইনকলাম পত্রিকার প্রকাশিত একটি রিপোর্টকে কেন্দ্র করে পত্রিকার বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সংশ্লিষ্ট রিপোর্টারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। শেখ হাসিনার সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ভাইবার বন্ধ করে দেওয়ার বেশ কিছু আলামতের কথা নাগরিকদের অজানা নয়। তেমনি ডিজিটাল নিরাপত্তা আইন, সম্প্রচার নীতিমালা, অনলাইন নীতিমালা, আইসিটি অ্যাক্টের মাধ্যমে মিডিয়া দমনের অপচেষ্টা চলে। সম্প্রচার নীতিমালায় এমন সব ধারা আছে
যা গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর ছিল, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না, বিচারিক ক্ষমতা আছে এমন সরকারি কর্মকর্তা ডিসির বিরুদ্ধে কথা বলা যাবে না, টক শোতে স্বাধীনভাবে যা ইচ্ছা বলা যাবে না, বিজ্ঞাপন প্রচারের শর্তারোপ ইত্যাদি ছিল এই নীতিমালায়। তেমনি আইসিটি একটিও মামলাও হাতিয়ারে পরিণত করা হয়েছিল তখন। মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্টে বলা হয়েছে 2009 থেকে 2024 জুন পর্যন্ত গণমাধ্যমে 3369 জন সাংবাদিক নানাভাবে রুশের শিকার হয়েছেন। এর মধ্যে 21 জনকে হত্যা, 1510 জনকে আহত, 478 জনকে মারধর, 221 জনের উপর হামলা, 66 জন গ্রেপ্তার, 7 জন গুম, 475 জনকে হুমকি, 7 জনকে নির্যাতন এবং 427 জনের বিরুদ্ধে মামলা হয়। পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিউজ ও বিউজের হিসাব অনুযায়ী বিগত 15 বছরের শাসনামলে দেশে 65 জন সাংবাদিক নিহত হন। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডে এ সময় সবচেয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা। সাংবাদিক সহকর্মীরা গত 11 ফেব্রুয়ারি 2025 নারীকে হত্যাকাণ্ডের 13 বছর পালন করেছে। সাগর রুনি হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনিরা ধরা পড়বে, কিন্তু 158 মাসেও খুনি চক্রের টিকিটই পর্যন্ত নাগাল পাওয়া সম্ভব হয়নি। পুলিশের তৎকালীন আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। এরপরে ডিবি পুলিশ হাইকোর্টে গিয়ে জানায় তদন্তে তারা ব্যর্থ। তদন্তের বার পরে র্যাবের উপর। র্যাব হাইকোর্ট থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য 107 বার সময় নেয়। তারা 21 জন সন্দেহভাজন রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য আমেরিকা পাঠায়, কিন্তু 5 বছরেও তদন্তের ফলাফল সম্পর্কে কেউ কিছু জানে না। এই অবস্থা সাগরের মা খুবই দুঃখে বলেন, আমি বুঝে গেছি 48 বছরেও বিচার পাবো না, একমাত্র উপরওয়ালাই এখন আমার ভরসা। সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তের বার র্যাব থেকে এখন পড়েছে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর উপর, কিন্তু পিবিআইও রিপোর্ট জমা দেওয়ার জন্য আগের মতোই কর থেকে শুধু সময় নিচ্ছে। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বাণীতে বলেন, মুক্ত স্বাধীন সাংবাদিকতা একটি অপরিহার্য জনকল্যাণমূলক বিষয়। সর্বত্র সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে এবং ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই রিপোর্ট করতে সক্ষম হতে হবে। যখন সাংবাদিকরা কাজ করতে অক্ষম হয় তখন আমরা সবাই হেরে যাই। সাংবাদিকরা আক্রমণ, আটক, গ্রেপ্তার, সেন্সরশিপ, ভয় দেখানো, সহিংস এমনকি মৃত্যুর মুখী হন। জাতিসংঘ মহাসচিবের এ কথাগুলি খুবই যথার্থ। বাংলাদেশে গত 15 বছর আমরা সাংবাদিকরা এমন পরিস্থিতির মধ্যেই ছিলাম। এখন সরকারি হস্তক্ষেপ না থাকায় আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারছি। গণমাধ্যমের স্বাধীনতা আমরা আর হারাতে চাই না। জাতিসংঘ মহাসচিব তার বাণীতে গাজায় সাংবাদিকদের বিপদসংকুল অবস্থার কথাও তুলে ধরেছেন। সত্যি গাজা এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। হামলায় এখন পর্যন্ত সেখানে 210 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আমরা চাই এই অবস্থার অবসান হোক। এবার মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে যুক্ত করা হয়েছে। এখন এআই এর যুগ। বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করতে পারে অথবা তা দমন করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ত্তের পাশাপাশি একে আমাদের জয় করতে হবে। সবশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।